গত ৩ দিনে সিটি ব্যাংক থেকে উধাও হয়ে গেছেন একে একে ৩ জন ব্যাংকার। শেষ খবর না পাওয়া পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ তাদের খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে টিভিটা অফ করে দেয় সুব্রত। পাশে বেশ চিন্তিত মুখে বসে আছেন তন্ময়, সুজিত। হঠাৎ করে এক একজন লোকের এভাবে উধাও হয়ে যাওয়াটা কেউই যেন মেনে নিতে পারছে না। কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এক এক করে ৩টা লোক নিখোঁজ, তাদের ফোনেও পাওয়া যাচ্ছে না, বাড়িতেও তারা কিছু বলে যায়নি। তাহলে যাবেটা কোথায়? আমার মনে হয় কি স্যার, এটা কোনো পারিবারিক সমস্যা নয় তো। হতে পারে মনোমালিন্য করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাই হয়তো কাউকে জানানোর প্রয়োজন মনে করেনি। না না তন্ময়, এমন কিছু হয়েছে বলে আমার মনে হয় না। আর একটা লোক না, তিনটা লোক নিখোঁজ। সবার তো আর পারিবারিক সমস্যা হতে পারে না। আরেকটা বিষয় লক্ষ্য করছেন স্যার, ৩টা লোকই কিন্তু আমাদের ব্যাংকের। তার মানে এর পিছনে নিশ্চয়ই অন্য কোন ব্যাপার আছে, যা এখনো আমরা কেউ জানি না। এখন আমরা কি করব স্যার? অফিসে এত কাজ পড়ে আছে, কিন্তু এসবের মাঝে তো কাজে মনই বসছে না। আপাতত কয়েকটা দিন ব্যাংকের কাজ বন্ধ থাকবে। যা সব হচ্ছে তাতে কারোরই কাজে মন নেই। আমরা প্রতিদিন নিয়ম করে ব্যাংকে আসব। বাসায় বসে থাকার চেয়ে একত্র হয়ে কিছুক্ষণ থাকলে ভালো লাগবে। হ্যাঁ স্যার, সেটাই ভালো হবে। শহরে যখন এই অবস্থা, ঠিক তখন শহরের বেশ বাইরে জঙ্গলের ভেতরে ক্ষণে ক্ষণে ভেসে আসে একটা আর্তচিৎকার। অমাবস্যার রাত, তার উপরে মেঘলা আকাশ। একটু পরপর বিদ্যুৎ চমকে উঠছে, তাতেই কয়েক সেকেন্ডের জন্য চারদিকটা আলোকিত হয়ে উঠছে। এই জঙ্গলের ভেতরে একটা ঘরে বন্দী হয়ে আছে নিখোঁজ হওয়া ৩য় ব্যাংক কর্মকর্তা কিশোর। স্যার, আমাকে যেতে দিন, আর কতক্ষণ থাকবো? কিশোরের এই কথাটা শেষ মাত্র ঘরে ভেতর থেকে আস্তে আস্তে পা ফেলে বেরিয়ে আসে ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা নগেনবাবু। তার সারা মুখ জুড়ে একটা অবর্ণনীয় প্রতিহিংসার আগুন যেন দাউ দাউ করে জ্বলছে। এই তো এলে, এর ভেতরে চলে যাবে, এত তাড়া কিসের বলো তো তোমার? স্যার, আপনি কাজের কথা বলে আমাকে গতদিন ডেকে এনেছেন, আমাকে কোনো কাজ দিলেন না, উল্টো আমাকে আটকে রাখলেন। আটকে রেখেছি তোমাকে? কই, তোমার যদি চলে যেতে ইচ্ছা হয় তুমি চলে যাও, তোমাকে তো আর বেঁধে রাখিনি। নগেনবাবুর কথাটা শুনে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইল কিশোর। এরপরে আস্তে আস্তে বের হতে লাগল। কিন্তু ঠিক যখনই দরজা থেকে বাইরে পা ফেলতে যাবে, তখনই একটা সাদা কালো ছায়া এসে কিশোরকে টেনে আবার সেই আগের জায়গায় বসিয়ে দেয়। এসব কি হচ্ছে আমার সাথে? আমি যেতে পারছি না কেন? স্যার, দয়া করুন, প্লিজ আমাকে যেতে দিন। আবারও একই কথা বলছো? আমি কি তোমাকে আটকে রেখেছি? আমি তো ছেড়ে দিলাম, তোমাকে যেতে দিলাম। যাও যাও, চলে যাও। কে আটকাচ্ছে তোমায়? আমি যেতে পারছি না কেন? আমি আবার একই জায়গায় ফিরে আসছি কি করে? কারণ এই বাড়িতে আমরা যাকে ডেকে আনি সে আর কোনোদিনও বের হয়ে যেতে পারে না। কিশোর চমকে উঠে সামনের মুখ তুলে তাকিয়ে দেখে সেই সাদা কালো ছায়াটা আস্তে আস্তে একটা নারীর রূপ নেয়। কিশোর ভয়ে কাঁপতে থাকে। সেই নারী বিশ্রী, কুৎসিত, কদাকার। কেন যেতে দিচ্ছেন না আমাকে? কি চান স্যার? এসব কি? কিছু মনে নেই তাই না? কি ভেবেছিলি আমাদের মেরে ফেলে খুব সহজেই পার পেয়ে যাবে? কেউ কিছু টেরও পাবে না। দেখ, আমরা ফিরে এসেছি, আমরা আমাদের প্রতিশোধ নিতে ফিরে এসেছি। একটা বিকট অট্টহাসিতে ঘরের বাতাস ক্রমে উত্তপ্ত হয়ে উঠল। ঘন অন্ধকার রাতের নিঃশব্দতার ভেতরে কিশোরের ভয়ার্ত চিৎকার হারিয়ে গেল। নির্জন বনের গভীরে তাকে বাঁচাতে কেউই আসলো না। অফিস নেই দেখে একটু বেলা পর্যন্ত ঘুমায় সুব্রত। বাইরে তখন জলমলে রোদ। হঠাৎ ফোনের রিংয়ের শব্দ শুনে ঘুম ভেঙে যায় সুব্রতর। ঘুম ঘুম চোখে ফোন তোলে সুব্রত। হ্যালো সুব্রত? হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। খুবই খারাপ একটা খবর আছে। আজ ভোরে ব্যাংকের বাইরে কিশোরের লাশ ফেলে গেছে কেউ। কি বলছেন স্যার? কিশোরের লাশ? আমাদের কিশোর?
হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ব্যাংকে চলে আসো, আমরা সবাই এখানে আছি। ঠিক আছে স্যার, আমি আসছি, এক্ষুনি আসছি। ফোনটা রেখে ঝটপট বেরিয়ে যায় সুব্রত। যখন সুব্রত ব্যাংকে পৌঁছায় ততক্ষণ কিশোরের লাশ পুলিশ নিয়ে গেছে। সুব্রত ব্যাংকের ভিতরে গিয়ে দেখতে পায় সবার মুখ ভার হয়ে আছে। আস্তে আস্তে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে সুব্রত। স্যার, কি শুনছি এসব? আমাদের কিশোর? হ্যাঁ সুব্রত, কিশোর আর নেই। আজ খুব ভোরে কিছু লোক ব্যাংকের বাইরে লাশ পেয়ে পুলিশকে খবর দেয়। এত ভয়াবহ অবস্থা ছিল, আমি নিজে দেখেই চমকে উঠেছিলাম। স্যার, শুনেছি কিশোরকে নাকি চেনাই যাচ্ছে না। শুধু কি তাই, শরীরে যেন এক বিন্দু রক্ত নেই, যেন কেউ শুষে বের করে নিয়েছে। গলা থেকে শুরু করে পেট পর্যন্ত ছেঁড়া দাগ, যেন ওর পেটের সবকিছু বের করে নেওয়া হয়েছে। কি মনে হচ্ছে স্যার, এটা কার কাজ হতে পারে? পুলিশ কি বলল? কিছুই বোঝা যাচ্ছে না, তবে আমার অনুমান বলছে সাধারণ মানুষ এমন নৃশংসভাবে খুন করতে পারে না। ভাবলেও আমার সারা গায়ে এখনো কাটা দেয়। হয়তো আমাদের বাকি দুজন কর্মকর্তার সাথে ঠিক এমনটাই হয়েছে। কিন্তু কেন কেন হচ্ছে এমন? কি অপরাধ করেছে এই ব্যাংকের কর্মকর্তারা? আমি বলি কি, কিছুদিন আমরা বাড়ির বাইরে বের না হই। আমাদের আরও সাবধান হয়ে চলতে হবে। হয়তো এর পরে টার্গেট আমাদের মধ্য থেকে কেউ। আর এক মুহূর্ত ওখানে না থেকে যে যার বাসার উদ্দেশ্যে চলে যায়। এদিকে সন্ধ্যা নামার আগেই নগেনবাবুর সেই মাটির বাড়িতে শুরু হয় নতুন প্রতিশোধের নেশার তাড়না। তিনটা মানুষকে শেষ করার পরে এবারে তারা মেতেছে পরবর্তী শিকারের জন্য। আমি জানতাম এমন দিন আসবে। আজ 5টা বছর আমরা এই দিনগুলির অপেক্ষায় কাটিয়েছি। প্রতিশোধের আগুন এই 5টা বছর আমাদের তিলে তিলে পুড়িয়েছে। আজ আমাদের প্রতিশোধের আগুন নেভানোর দিন। আজ আমার মুক্তির দিন। আমরা অবশ্যই মুক্তি পাব। আমরা সবাইকে একে একে শেষ করব। তাহলে আর দেরি করছো কেন? আমাদের পরবর্তী শিকারকে নিয়ে এসো। ওকে মেরে আমরা আমাদের প্রতিশোধের আগুন আরো কিছুটা শান্ত করি। তখন সূর্য অস্ত চলে গেছে। নিজের রুমে শত দুশ্চিন্তা নিয়ে পায়চারি করে বেড়াচ্ছে সুব্রত। ঠিক তখনই তার ফোনটা শব্দ করে বেজে ওঠে। একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। সুব্রত ভয়ে ভয়ে ফোন তোলে। ওপাশ থেকে শোনা যায় নগেনবাবুর গলা। হ্যালো সুব্রত, চিনতে পারছো? আমি তোমার নগেন স্যার বলছি, ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা। আরে নগেন স্যার, আপনি হঠাৎ এতদিন পরে এদিকে? তো জানি কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। জি স্যার। কি যে হচ্ছে এসব? হ্যাঁ, আচ্ছা, যে জন্য তোমাকে ফোন করা, আমার কাছে কিশোরের মৃত্যুর ব্যাপারে একটা গোপন খবর আছে। কি বলছেন স্যার? পুলিশকে জানিয়েছেন? না, পুলিশকেই বলতাম, কিন্তু আমি আসলে এসব থানা পুলিশে জড়াতে চাই না। তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, ওখানে পারলে এখনই একটু চলে আসো। কিন্তু স্যার এই সময়ে? আচ্ছা, ঠিকানাটা দিন, আমি আসছি। এরপর নগেনবাবু থেকে ঠিকানা জেনে সুব্রত বেরিয়ে পড়ল। চারপাশ নিস্তব্ধ, বাতাস থমথমে, আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। সুব্রত হাঁটছিল, তার মুখে অজানা চিন্তার ছাপ। বাতাস কেমন যেন অস্বাভাবিক হয়ে উঠছে। শূন্যতা ভর করছে চারপাশে। বৃষ্টি আসার সম্ভাবনা আছে। ধুর, ছাতাটাই তো আনতে ভুলে গেছি, কিন্তু বুঝবো কেমন করে যে আজকে বৃষ্টি হবে কিনা? বাতাস হঠাৎ কানে শো শো করে উঠল, যেন কেউ ফিস ফিস করে কিছু বলছে। সুব্রত থমকে দাঁড়ালো। আশেপাশে তাকিয়ে দেখল শূন্য রাস্তা, জনমানবহীন, অথচ মনে হচ্ছে যেন কোথাও থেকে কেউ তাকিয়ে আছে, অদৃশ্য কোনো কিছু। সুব্রত শিউরে উঠল, কিন্তু থামল না। পথ যেন শেষই হচ্ছে না আজকে। নগেন স্যারের কাছে কি খবর আছে কিছুই তো বুঝতে পারছি না। আকাশটা অন্ধকার হয়ে গেছে। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। সুব্রত দৌড়ে গিয়ে একটা গাছের নিচে আশ্রয় নিল।
বৃষ্টি একটু থামতে সুব্রত আবার হাঁটতে শুরু করে। ভিজতে ভিজতে পৌঁছে যায় নগেনবাবুর দেয়া ঠিকানায়। নগেনবাবু বাড়িতে আছেন? নগেনবাবু? দরজা খুলে বেরিয়ে আসেন নগেনবাবু। হ্যাঁ হ্যাঁ, আমি তো বাড়িতেই আছি। আসো আসো, ভেতরে আসো, তোমার অপেক্ষাতেই ছিলাম। হ্যাঁ স্যার, আপনি আসতে বললেন, তাই কি আর দেরি করা চলে? তাই চলে এলাম তাড়াহুড়ো করে। তুমি তো একদম ভিজে গেছো দেখছি। আসো আসো, ভেতরে আসো। চা নাকি কফি, কোনটা খাবে বলো তো? না না স্যার, কিছুই খাবো না। তা কি করে হয়? তুমি এত কষ্ট করে এলে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপর দেখা গেল নগেনবাবু ভেতরের রুমে চলে গেলেন। সুব্রত একাই সেই রুমে বসে আছে। কেমন একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল সুব্রতর। সুব্রত মনে মনে ভাবতে লাগলো, রুম তো পুরাটাই ফাঁকা, তাও কেন যেন মনে হচ্ছে কেউ আছে এই কক্ষে। তাড়াতাড়ি খবরটা জেনে বেরোতে পারলেই বাঁচি। হঠাৎ কি যেন সুব্রতর পাশ দিয়ে গেল। সুব্রত ভয়ে আটকে উঠল। এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকলো, কিন্তু কই, কিছুই তো নেই। কি ছিল ওটা? রাতে আসাটা ঠিক হয়নি মনে হচ্ছে। সকাল সকাল আসলেই পারতাম। নগেন স্যার সেই কখন ভিতরে গেলেন, এখনও ফিরলেন না। সুব্রত এসব বলতে বলতে দেখতে পেলেন নগেনবাবু আসছেন, হাতে শরবতের গ্লাস। সুব্রত একটু অবাক হলো, কারণ নগেনবাবু তাকে চা আর কফি অফার করলেও নিয়ে আসলেন শরবত। তোমাকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত সুব্রত। আসলে আমার গিন্নি তোমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল, তাই আর কি। আরে না না, খাওয়া দাওয়ার কোনো দরকার নেই স্যার। আপনি যে জন্য আমাকে ডাকলেন সেটা বলুন, এরপর আমি চলে যাব। বৃষ্টি মনে হয় একটু থেমেছে। আরে বলবো বলবো, সেজন্যই তো ডেকে এনেছি। তুমি আগে শরবতটা খাও। নগেনবাবুর কথাবার্তা সুব্রতর কাছে একটু অন্যরকম লাগলো। এরপর ইচ্ছা না থাকা সত্ত্বেও সুব্রত শরবতটা খেতে যাবে, তখনই এ কি, এটা কিসের শরবত? এ তো রক্ত। সুব্রতর হাত থেকে গ্লাসটা নিচে পড়ে গেল। এ কি করলে? গ্লাসটা ফেলে দিলে? না মানে। এটা বলে সুব্রত নিচে তাকিয়ে দেখল শরবতের গ্লাসটা আর শরবতের ফ্লোরে পড়ে আছে। সুব্রত ভাবতে থাকলো একটু, আগে তাহলে সে কি দেখেছে? সবই কি তার মনের ভুল, নাকি নাকি কোথাও গন্ডগোল হচ্ছে তার সাথে? স্যার, আমি এখন বের হই। কাল এসে না হয় আপনার সব কথা শুনবো। আমার কেমন যেন অস্বস্তি লাগছে। এই বলে সুব্রত ঘর থেকে বের হতে যায়। ঠিক তখনই দরজাটা ঝপ করে বন্ধ হয়ে যায়, আর একটা কালো সাদা ছায়া তার সামনে এসে দাঁড়ায়। সুব্রত বুঝতে পারে না এসব কি হচ্ছে। তার দুই চোখ বিস্ফোরিত। এসব কি হচ্ছে স্যার? দরজাটা আপনা আপনি বন্ধ হলো কি করে? ঠিক এই সময়ে সেই কালো সাদা ছায়া একটা ভয়ঙ্কর রূপ নেয়। তার সারা গায়ে রক্ত জমাট বাঁধা, চোখ দুটি যেন অস্বাভাবিক রকমের হয়ে আছে। ঘরের বাতাস ক্রমশ গরম হয়ে ওঠে। তাতে সুব্রতর অস্বস্তি ভাব আরো বেড়ে যায়। কোথায় যাচ্ছিস? আমার প্রতিশোধ থেকে আগেও কেউ বাঁচতে পারেনি, তুইও পারবি না। তোরা সবাই আমার হাতে মরবি। হ্যাঁ হ্যাঁ, আমিই মারবো। নগেন স্যার, এইসব কি? তার মানে ব্যাংকের কর্মকর্তারা উধাও হয়ে যাওয়া আর খুন হওয়ার পিছনে আপনাদের হাত আছে? হ্যাঁ, আমরাই দায়ী। আমরা নিজ হাতে 2 জনকে মেরেছি, আর এইবারে তোর পালা। কিন্তু কেন কেন নির্দোষ মানুষগুলোকে শেষ করছেন? কি দোষ করেছি আমরা? আমাকে জিজ্ঞেস করছিস? আমাকে মনে পড়ে 5 বছর আগের সেই দিনের কথা, কিভাবে আমাদের রাস্তায় ফেলে পালিয়ে গিয়েছিলে তোরা? অনেক দেরি হয়ে গেল আজকে। ঠিকই বলেছ, আর একটু আগে বের হলেই ভালো হতো। এখন তো কোনো গাড়িই পাবো না, পুরো রাস্তা হেঁটে যেতে হবে বুঝি? আরে না না, সেটা কি সম্ভব নাকি? তাহলে সামনে এগোতে থাক, একটা না একটা ব্যবস্থা হবেই। ওই দেখো, একটা গাড়ি আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারতেছি। দাঁড়াও, দেখি হেল্প করে কিনা। সুব্রতর আস্তে আস্তে সব মনে পড়ে যায়, সেদিনের ঘটনা।
5 বছর আগে সুব্রত, কিশোর, জয়ন্ত আর বিজয় লেট নাইট পার্টি করে বাড়ি ফিরছিল। তারা সবাই খেয়ে মাতাল হয়েছিল। কিশোর গাড়ি চালাচ্ছিল। হঠাৎ কিশোর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুইজনের গায়ে উঠিয়ে দেয়। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর সবাই গাড়ির ভেতরে বসে ভয়ে কেঁপে উঠছে। স্যার, এ কি সর্বনাশ করলেন? গাড়ি উঠাই দিলেন? বাইরে গিয়ে চলেন দেখি। না ভাই, কেউ আমাকে দেখে ফেললে আমি শেষ। স্যার, আগে নেমে দেখি মানুষগুলোকে, এরপর হাসপাতালে নিয়ে যাই। অসম্ভব, হসপিটালে নিলেই আমি ফেসে যাব। আমি গাড়ি চালাচ্ছিলাম, সব দোষ আমার ঘাড়ে পড়বে। আমি জেল খাটতে পারবো না। আমাদের বাঁচাও, কেউ বাঁচাও আমাদের। বাঁচাও কেউ, আমাদেরকে কেউ বাঁচাও। নগেনবাবু আর নিয়তির ছটফটানির শব্দ শুনেও কিশোর গাড়ি টান দিয়ে চলে আসলো, আর পিছনের রাস্তায় পড়ে রইল নগেনবাবু আর নিয়তির দেহ। তার মানে আপনারা ছিলেন সেদিন, সেই প্রতিশোধ নিচ্ছেন? কিন্তু কিন্তু দোষী তো কিশোর। তাহলে জয়ন্ত আর বিজয়কে মারলেন কেন? আমাকেও বা মারছেন কেন? আমরা ওসব কিচ্ছু জানি না। আমরা সেদিন বাঁচতে পারতাম যদি তোরা আমাদের হসপিটালে নিয়ে যেতি। আমরা ধুকে ধুকে মরেছি সেদিন রাস্তায়, তাই এখন শুধু প্রতিশোধ নেব। আর আমি তো নিয়েই ছাড়বো, নিজের হাতেই নেব। বলতে না বলতেই নিয়তি এক হাত বাড়িয়ে সুব্রতর দিকে এগিয়ে আসে, আর সুব্রত এক পা করে পিছাতে থাকে। একসময়ে নিয়তির একটা হাত সুব্রতর গলা চেপে ধরে। সুব্রত প্রায় মরতে বসেছে, ঠিক তখনই বাইরে থেকে পুলিশের গাড়ি আসার শব্দ শোনা যায়। পুলিশ সুব্রতর ফোন ট্রেস করে এখানে পৌঁছায়। এরপর সুব্রত দেখতে পায় নগেন স্যার আর নিয়তি আস্তে আস্তে ঘন অন্ধকারে মিলিয়ে গেল। এই যাত্রায় সুব্রত বেঁচে গেলেও কয়েক মাস পর সে যখন ব্যাংকে কাজ করতেছিল তখন তার কাছে একটা কল আসে, আর ফোনের ওপার থেকে কথা আসে। হ্যালো সুব্রত, তোমাদের নগেন স্যার বলছি।